Hello everyone, welcome to Divi Academy. Hope you are doing well. Today I have a beautiful poem for you, that is Lord Tennyson's Ulysses. And this poem is one of my favorite poems and I hope you will enjoy it. So let's start the poem. তাই কবিতাটি শুরু করার আগে অবশ্যই কিছু মেন পয়েন্টস অর কি ফ্যাক্টস আমরা জেনে নেব, কারণ এই ব্যাকগ্রাউন্ড থেকে মেন পয়েন্টস বা কিছু কি ফ্যাক্টস জেনে নিলে কী হবে, আমাদের যে এমসিকিউ কোয়েশ্চেন বা আনসার সেগুলো আমাদের অনেকটা সহজ হবে। সেই জন্য কি ফ্যাক্টসগুলো আমরা বা মেন পয়েন্টসগুলো আমরা জেনে নেব। যেমন প্রথমেই দেখে নাও, পোয়েট আলফ্রেড লর্ড টেনিসন। পিরিয়ড অর্থাৎ লর্ড টেনিসন কোন যুগের বা কোন পিরিয়ডের কবি ছিলেন? ভিক্টোরিয়ান পিরিয়ডের। পাবলিকেশন, it was written 1833 but published in 1842. যদিও এই কবিতাটি লেখা হয়েছিল 1833-এ, কিন্তু এটা প্রকাশিত হয়েছিল 1842-এ। টাইপ অফ পোয়েম, ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগের দুটো পার্ট আমাদের অবশ্যই মনে রাখতে হবে, একটা হচ্ছে স্পিকার আর একটা হচ্ছে লিসনার। স্পিকার তার নিজের গল্পগুলো বলবে, লিসনাররা সেটা চুপচাপ শুনবে, কোনো রেসপন্স করবে না, কোনো কথা বলবে না। তো এখানে স্পিকার ছিল ইউলিসিস এবং লিসনার ছিল তারই মেরিনার্স বা সহ নাবিক যারা, তারা ছিল। ফর্ম, ব্ল্যাঙ্ক ভার্স, আনরাইমড অ্যাম্বিক পেন্টামিটার। প্রসপেক্টিভ, ফার্স্ট পারসন ন্যারেশন। স্পিকার একটু আগে আলোচনা করলাম যে ড্রামাটিক মনোলগের দুটো পার্ট আমাদের অবশ্যই এখানে মনে রাখতে হবে, একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে লিসনার। তো এখানে স্পিকারকে ছিল ইউলিসিস। এই ইউলিসিসকে আ গ্রিক লেজেন্ডারি হিরো। ইন হোমার্স অডিসি, দ্যাটস মিন হোমারের যে লেখা অডিসি, সে অডিসির যে হিরো অডিসিয়াস, তাকে ল্যাটিন ভাষায় বলা হয় ইউলিসিস। অর্থাৎ আমরা এখানে টেনিসনের ইউলিসিস যখন পড়ব, কনফিউশন এড়াতে আমরা কি করব, ইংলিশে আমরা অডিসিয়াসকে অডিসিয়াস না বললে আমরা কি বলব, ইউলিসিস বলবো। লিসনার, মেরিনার্স, অর্থাৎ এটা ড্রামাটিক মনোলগ। স্পিকার যেমন ইউলিসিস, আর তার লিসনার বা শ্রোতা কে ছিলেন, কারা ছিল? তার মেরিনার্সরা, অর্থাৎ তার সহ যারা নাবিক ছিল তারা। সেটিং, ইথাকা। ওকেশন, আফটার দ্য ডেথ অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড আর্থার হেনরি হ্যালাম, অর্থাৎ তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যুর পরেই তিনি এই কবিতাটি লেখেন। আর আমরা এ ব্যাপারে যে বায়োগ্রাফি নিয়ে আমার আগের ভিডিওটা আছে সেটাতে আমরা আলোচনা করেছি। নেক্সট নাম্বার, সিম্বলিজম। ইউলিসিস রিপ্রেজেন্টস দ্য হিউম্যান ডিজায়ার, থার্স্ট ফর নলেজ অ্যান্ড এক্সপ্লোরেশন। সোর্স, হোমার্স দ্য ইলিয়ড, হোমার্স দ্য অডিসি অ্যান্ড দান্তেস ইনফার্নো অর ডিভাইন কমেডি। এই কয়েকটাই হচ্ছে ইউলিসিসের টেনিসনের লেখা যে এভারগ্রিন পোয়েম, তার মেন সোর্স হচ্ছে এগুলো। থিম, পারসুইট অফ নলেজ, এক্সপ্লোরেশন অ্যান্ড থার্স্ট ফর অ্যাডভেঞ্চার। তো গল্পটি অর্থাৎ ইউলিসিস শুরু করার আগে অবশ্যই আমরা যখনই ইউলিসিস পড়ব উঠে আসবে আমাদের বেশ কয়েকটা জিনিস, যেমন ট্রোজান ওয়ার, অর্থাৎ ট্রয়ের যুদ্ধ কী, কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, বা এই গল্পগুলো ট্রোজান ওয়ার সম্বন্ধে আমরা কোথা থেকে জানতে পারি, বা কোথা থেকে ইন্সপায়ার হয়ে ইউলিসিস কবিতাটি লিখেছিলেন টেনিসন, এগুলো জানার জন্য আমাদের হোমার্সের লেখা যে ইলিয়ড সেখান থেকে এবং হোমার্সের লেখা যে অডিসি সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে কিছু গল্প জেনে নিতে হবে, তবে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তো শুরু করি ইলিয়ডের যে ব্যাকগ্রাউন্ডের স্টোরি সেটা শুরু করি। যে ইলিয়ডে কি হয়েছিল, যে গ্রিস দেশের স্পার্টার রাজা ছিলেন মেনেলিয়াস। মেনেলিয়াসের সুন্দরী বউ ছিল হেলেন। এই হেলেনকে নিয়েই কিন্তু ট্রয়ের যুদ্ধ হয়েছিল। এই হেলেন কী করেছিল, প্যারিসের অর্থাৎ প্যারিস বলতে এখানে প্রিন্স অফ ট্রয়, প্যারিসের সাথে পালিয়ে গেছিল, বা প্যারিস তাকে অপহরণ করে ট্রয়ে নিয়ে চলে গেছিল। তো এবার প্রশ্ন আসবে এখানে
যে প্যারিসের সাথে হেলেন হঠাৎ করে চলে গেল কেন বা কী হয়েছিল, এটা জানার জন্য আমাদের অবশ্যই আরও একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। গল্পের ব্যাকগ্রাউন্ডে আমরা একটু টেনে নিয়ে বলে নিই। এখানে জিউস একটা পার্টির অর্গানাইজ করেছিল কিসের উপলক্ষে? পিলিয়াস এবং থেটিসের ওয়েডিং সেরেমনি উপলক্ষে একটা পার্টির অ্যারেঞ্জ করেছিল। তো এই পিলিয়াস বা থেটিস কে ছিল? অ্যাকিলেসের বাবা মা। এই অ্যাকিলেসও ছিল একজন গ্রিক লেজেন্ডারি হিরো। এই পার্টিতে কী ছিল? অল দ্য গডেজেস ওয়্যার ইনভাইটেড এক্সেপ্ট এরিস। এই পার্টিতে সমস্ত গডেজরা আমন্ত্রিত হয়েছিল, শুধুমাত্র এরিস ছাড়া। এরিস যদিও এই পার্টিতে চলে এসেছিল, আসার পরে যখন জানতে পারে এরিস আমন্ত্রিত নন, তখন বিরক্ত হয়ে রেগে গিয়ে সে পার্টি থেকে চলে যান এবং সাথে করে তিনি একটি সুন্দর গিফট এনেছিলেন, সেটা হচ্ছে গোল্ডেন অ্যাপেল বা অ্যাপেল অফ ডিসকর্ড বলা হয়। সেটা কিন্তু যাওয়ার আগে গেস্টদের মধ্যে একটা ছুরি দিয়ে চলে যান। আর এই গোল্ডেন অ্যাপেলে লেখা ছিল টু দ্য ফেয়ারেস্ট, সুন্দর করে ইনস্ক্রাইব করা ছিল টু দ্য ফেয়ারেস্ট, অর্থাৎ সবচেয়ে যে সুন্দরী তারই এটা প্রাপ্য। এই গেস্টের মধ্যে ছিল হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইট। এদের মধ্যে এই নিয়ে ভীষণ ঝগড়া শুরু হয়। এদের ঝগড়া দেখে জিউস, যেহেতু পার্টিটার অর্গানাইজ করেছিল, জিউস কনফিউজড হয়ে যাচ্ছিল যে কী করে এটা সমাধান করবে। নিজে সমাধান না করতে পেরে তখন ব্যাপারটাকে হ্যান্ড ওভার করে দেয় প্যারিসের কাছে, অর্থাৎ প্রিন্স অফ ট্রয়ের কাছে, অর্থাৎ প্যারিসের কাছে হ্যান্ড ওভার করে দেয়। তারপরে হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইট তারা সেখানে যায়, গিয়ে প্যারিসের কাছে এই ব্যাপারটা, অর্থাৎ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন। প্রথম দিকে প্যারিসও এ ব্যাপারে কনফিউজড হয়ে যায় যে কাকে সিলেক্ট করবে এবং কাকে গোল্ডেন অ্যাপেলটা দেবে। কিন্তু প্যারিসের এই কনফিউশন দেখে হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইট বিভিন্নভাবে তাকে অফার দিচ্ছিল, অর্থাৎ তাকে ঘুষ দিচ্ছিল। অফার হিসেবে ঘুষ দিয়ে কী করছিল যে তাকে যেন, যারা অফার করছে ভালো তাদেরকে যেন এই প্রাইজটা দিয়ে দেওয়া হয়, অর্থাৎ গিফটটা দেওয়া হয়। যেমন হেরা অফার করেছিল পলিটিক্যাল পাওয়ার, অ্যাথেনা অফার করেছিল ওয়ার স্কিল অ্যান্ড উইজডম। অন্যদিকে অ্যাফ্রোডাইট কী অফার করেছিলেন? লাভ। এই লাভ অফার বলতে এখানে কিন্তু নিজের লাভ প্রপোজাল বা লাভ প্রস্তাব বা নিজের প্রস্তাব দেয়নি অ্যাফ্রোডাইট, কিন্তু অ্যাফ্রোডাইট কার প্রপোজাল দিয়েছে? হেলেনের। এই হেলেন কে ছিল? মেলেনিয়াসের বিউটিফুল ওয়াইফ, অর্থাৎ কুইন অফ স্পার্টা। তো এইখান থেকে শুরু হয়েছিল। তখন কি হবে? তখন অ্যাফ্রোডাইটের অফারটাই অবশেষে প্যারিস অ্যাকসেপ্ট করবে এবং তারপরে প্যারিস এসে হেলেনকে অপহরণ করে নিয়ে যাবে। গ্রিসে এসে হেলেনকে অপহরণ করে নিয়ে যাবে। মেলেনিয়াস রিকোয়েস্ট প্রথমে করবে প্যারিসকে হেলেনকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু প্যারিস সেটা পুরোপুরি অস্বীকার করে। এরপরেই মেলেনিয়াস এবং তার ভাই অ্যাগামেমনন দুজনে ট্রয়ের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে এবং 10 বছর যুদ্ধ করার পরে ট্রয়ের যুদ্ধে তারা জয়ী হয় এবং ট্রয়কে তছনছ করে দেয় পুরোপুরিভাবে। এই ট্রয় যুদ্ধে জয়লাভ করে 10 বছর পরে যখন মেনেলিয়াস যখন তার হেলেনকে নিয়ে ফেরার পথে অনেক বাধা বিপত্তির মুখোমুখি হয়, যেহেতু আগের এই দুঃসাহসিক যাত্রাগুলো সমুদ্র পথে হতো, বিভিন্ন সামুদ্রিক ঝড়, বিভিন্ন স্রোতের মুখোমুখি হতে হয়েছিল, যার ফলে মেনি ডাইট, অনেকে মারা গিয়েছিল। তো এই যে মেলেনিয়াস আর হেলেন যখন ফিরছিল, তাদের অনেকগুলো লেজেন্ডারি হিরোজ মধ্যে, অর্থাৎ অনেকগুলো সেনাবাহিনীর মধ্যে অডিসিয়াস ছিল জেনারেল অন্যতম। আর এই অডিসিয়াসটা হচ্ছে একটা রোমান নেম, ইংলিশে বললে আমরা অবশ্যই সেটা ইউলিসিস বলবো। এই অডিসিয়াসে তাদেরকে গাইড করে নিয়ে আসবে। এই পর্যন্ত ছিল ফার্স্ট পার্ট, অর্থাৎ ইলিয়াডের অংশ। পরের পার্টে যাব আমরা অডিসিতে কি হয়েছিল? অডিসিতে বলা হয়েছে বা দেখানো হয়েছে যে কি
তারা যখন ফিরছিল বাড়ির পথে, অর্থাৎ বাড়ির দিকে রওনা হয়েছিল, এই বাড়ির ফেরার পথে কী কী সমস্যার মুখোমুখি তারা হয়েছিল, কী কী তারা ফেস করেছিল। প্রথমে তারা পৌঁছে গেছিল লোটাস ল্যান্ডে। লোটাস ল্যান্ডে পৌঁছে গিয়ে ইউলিসিসের যে মেরিনার ছিল তারা সেখানকার লোটাস ফুডগুলো খেয়ে ফেলে। খাওয়ার পরে তারা ঘুমিয়ে পড়ে এবং বাড়ির কথা তারা ভুলে যায় এবং সংসার ফ্যামিলির কথা প্রায় তারা টোটালি ভুলে গিয়েছিল। এমনকি কেউ কেউ সেখান থেকে ফিরতে অস্বীকার করে। এরকম পরিস্থিতিতে ইউলিসিস তার মেরিনার্সদেরকে বেঁধে জাহাজে তোলে এবং বেঁধে বাঁধা অবস্থায় তাদেরকে নিয়ে আসে। পরের অ্যাডভেঞ্চার বা যেটা ছিল, তারপরে তারা পৌঁছে যায় আইল্যান্ড অফ দ্য সাইক্লপসদের আইল্যান্ডে পৌঁছে যায়, দ্বীপে পৌঁছে যায়। এই সাইক্লপসগুলো কারা ছিল? এ ওয়ান আইট জায়েন্ট, একটা এক চোখওয়ালা বিশাল দৈত্য বা জানোয়ার। ইমেন্স স্ট্রেংথ, তাদের প্রচুর ক্ষমতা আছে। অ্যান্ড ক্যানিবালিস্টিক টেন্ডেন্সিস, এবং মানুষ খাওয়ার প্রবণতাও তাদের মধ্যে আছে বা দেখা যায়। কী করেছিল এখানে অডিসিয়াস ক্লেভারলি, অর্থাৎ খুব ধূর্ততার সাথে, অডিসিয়াস বা ইউলিসিস যাই বল না কেন, আমরা ইউলিসিস বলবো, যে ধূর্ততার সাথে এই ওয়ান আইট জায়েন্টটাকে কী করেছিল, অন্ধ করে দিয়ে সেখান থেকে তার মেরিনার্সদেরকে উদ্ধার করে সেখান থেকে চলে যায়। পরের অভিযান শুরু হয়। পরের অভিযান করতে করতে তারা পৌঁছে যায় ল্যান্ড অফ সার্সে। এই সার্স কে ছিল পাওয়ারফুল গডেস, একজন শক্তিশালী একটা গডেস, তার নাম হচ্ছে সার্স। স্যার সবসময় নিজেকে বিউটিফুল ওমেনের ছদ্মবেশে নিজেকে প্রেজেন্ট করত। এই সার্সের পাওয়ার কী ছিল? পাওয়ার টু ট্রান্সফর্ম মেন ইন্টু পিগস। তাদের বিভিন্ন যে হার্বসগুলো ছিল, হার্বসগুলো খাইয়ে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে শুকরে পরিণত করে দিতে পারত। তো এখানে ইউলিসিসের বা অডিসিয়াসের যে মেরিনার ছিল সেখানে এসে বিভিন্ন হার্বস খায় এবং হার্বস খাওয়ার মাধ্যমে তারা শুকরে পরিণত হয়। অডিসিয়াস প্রিটেন্ডেড টু ফল ইন লাভ উইথ হার। অডিসিয়াস দেখলো ব্যাপারটা পুরোটাই তার কন্ট্রোলের বাইরে এবং সার্স ভীষণ সুন্দরী ছিল। তখন অডিসিয়াস খুব দ্রুততার সাথে তার প্রেমে পড়ার ভান করলো এবং এই প্রেমে আবদ্ধ হয়ে তিনি 1 বছর সেখানে রিলেশনশিপ কাটিয়েছিল। তারপর এভাবেই সার্সের মন জয় করে নিয়েছিল অডিসিয়াস বা ইউলিসিস, এবং তারই অনুরোধে তখন সার্স কী করেছিল, আবার পিগস থেকে তাদেরকে মানুষে পরিবর্তন করে বা মানুষে ট্রান্সফার করে। অ্যান্ড সেভড হিজ ক্রিউ, আর এভাবে তার ক্রিউদের অর্থাৎ নাবিকদের বা মেরিনার্সদেরকে রক্ষা করেছিল। শি নেভিগেটেড হিম, শুধুমাত্র যে তার ক্রিউ ছিল বা মেরিনার্স তাদেরকে বাঁচায়নি, বরং আরও কী করেছিল সার্স? নেভিগেটেড হিম, তাকে গাইড করেছিল, পথ প্রদর্শন করে দিয়েছিল। কার? ইউলিসিসের। অ্যান্ড ওয়ার্নড ফর সাইরেন্স, এবং পরের যে অভিযান শুরু হবে তারা যেই পথে যাচ্ছে প্রথমে পাবে তারা সাইরেনের সম্বন্ধেও তাদেরকে সতর্ক করে দিয়েছিল। পরের অভিযান ঠিক ল্যান্ড অফ সাইরেন্স। এই সাইরেন্স বা সাইরেন কারা ছিল? এরা ছিল কিছুটা মহিলা এবং কিছুটা পাখি। লিভ অন আইল্যান্ড, এরা সাধারণত আইল্যান্ডে থাকে। ইউজ দেয়ার সংস টু অ্যাট্রাক্ট সেলার্স, তারা কী করতো? তাদের গান দিয়ে, তাদের মিউজিক বা টিউন দিয়ে পাশ দিয়ে বয়ে যাওয়া বা পাশ দিয়ে যাওয়া যারা নাবিক বা মেরিনার্স বা সেলার্স থাকতো তাদেরকে অ্যাট্রাক্ট করতো, আকর্ষণ করত। আর তাদের গানের সুরে মত্ত হয়ে বা আত্মহারা হয়ে মেনি জাম্পড অ্যান্ড ডাইড অন দ্য সি। ইউলিসিসের যারা মেরিনার্স ছিল তার এই গানের টিউনে মুগ্ধ হয়ে এবং মন্ত্রমুগ্ধ হয়ে তারা সমুদ্রে ঝাঁপ দেয় এবং মারা যায়, অনেকে মারা যায়। অন সার্সেস অ্যাডভাইস, তারপর সার্সের উপদেশ অনুযায়ী অডিসিয়াস হ্যাড ব্লকড হিজ ক্রিউজ ইয়ার্স উইথ ওয়াক্স। অডিসিয়াস কী করেছিল? তার যারা নাবিক যারা ছিল তাদের সবার কানগুলো মোম দিয়ে বন্ধ করে দিয়েছিল। অ্যান্ড টাইড হিমসেলফ, নিজেকে বেঁধে দিয়েছিল টু দ্য মাস্ট, জাহাজের মাস্তুলের সাথে, টু প্রোটেক্ট হিমসেলফ, নিজেকে বাঁচাতে বা সুরক্ষিত রাখতে। পরের পার্টে যেটা অভিযান শুরু হচ্ছে সেখান থেকে তারা চলে যাবে একটা ন্যারো প্যাসেজে। আর এটা ছিল তাদের ক্ষেত্রে ভীষণ
আর এই ন্যারো প্যাসেজে এসে তাদের জন্য দুটো ভীষণ ভয়ানক প্রবলেম ওয়েট করছিল। এই দুটো ডেঞ্জারাস প্রবলেমস কী ছিল? একটা ছিল সিলা আর একটা ছিল ক্যারিবডিস। সিলা কি? সিলা হচ্ছে আ 6 হেডেড মনস্টার, একটা 6 মাথাযুক্ত একটা বিশাল দানব। লিভড অন মেসিনা, থাকতো কোথায়? মেসিনা বলে একটা দ্বীপ, সেই দ্বীপে। আর অন্যদিকে কী ছিল? ক্যারিবডিস ছিল সি উইন্ড বা ওয়েলফুল, সামুদ্রিক ঝড় বা আমরা সামুদ্রিক স্রোত বলতে পারি। যে এই দুটোর মধ্যে এই ন্যারো প্যাসেজে এসে কোন দিকে, তাকে তো একটা পথ চুজ করতে হবে যাওয়ার জন্য, বাড়িতে ফেরার জন্য। এখানে ঠিক সার্চের অ্যাডভাইস অনুযায়ী সার্চ কী বলেছিল যে তুমি শিলার পথটাকে বেছে নেবে, কারণ শিলা একটা দানব বা একটা রাক্ষসী। ম্যাক্সিমাম কতজন লোককে খাবেন, মুষ্টিমেয় কয়েকজনকে খেতে পারবেন। এইভাবে 6 জনকে ছিনিয়ে নিয়েছিল শিলা, যার জন্য শিলা পথটা বেছে নিয়েছিল। কিন্তু ক্যারিবডিসের পথ বেছে নেয়নি, কারণ সেখানে ইউলিসিস সহ বাকি যারা নাবিক ছিল বা জাহাজ ছিল সবাই কিন্তু এখানে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য সার্চের অ্যাডভাইস অনুযায়ী ইউলিসিস শিলাকেই বেছে নিয়েছিল। তো এভাবে ট্রয়ের যুদ্ধে 10 বছর এবং ফেরার পথে যে দুঃসাহসিক অভিযান করে তারা ফিরতে আরও 10 বছর, অর্থাৎ টোটাল 20 বছর লেগেছিল রিটার্ন করতে তাদের সেই প্রিয় জন্মভূমি ইথাকাতে। এবং স্পেন সেখানে ইথাকায় এসে 3 বছর কাটানোর পরে শুরু হচ্ছে আমাদের ইউলিসিসের 3 বছর কাটানোর পরে শুরু হচ্ছে আমাদের লর্ড টেনিসনের যে ইউলিসিস, সেই ইউলিসিস কবিতা। লর্ড টেনিসনের ইউলিসিস শুরু করার আগে আমরা অবশ্যই টেনিসনের ইউলিসিস, হোমার্সের অডিসিয়াস এবং দান্তেস ইউলিসিস, এদের মধ্যে কম্প্যারিজন কী সেটা ইন ব্রিফ আমরা জেনে নেব। যেমন হোমার্স অডিসিয়াস কেমন ছিল, তার গোল কী ছিল? টু রিটার্ন হোম টু ইথাকা অ্যান্ড রিউনাইট উইথ হিজ ওয়াইফ পেনিলপি অ্যান্ড সান টেলিমেকাস। তার জীবনের লক্ষ্যই ছিল ইথাকায় ফিরে আসা এবং তার প্রিয় পত্নী পেনিলপি এবং প্রিয় পুত্র টেলিমেকাসের সাথে মিলিত হওয়া এবং তাদের সাথে আবার তাদের কাছে ফিরে আসা। এটাই ছিল হোমার্সের যে অডিসিয়াস, সেই অডিসিয়াসের মেইন গোল। এখানে অডিসিয়াসের হিরোইজম কোথায় লুকিয়ে আছে, সাহিত্য আছে? সার্ভাইভিং ইন রিটার্নিং হোম, অর্থাৎ বাড়িতে বেঁচে কোনোরকমভাবে বাড়িতে ফিরে আসাটাই হিরোইজম অডিসিয়াসের। ডান্টেস ইউলিসিস কেমন ছিল? ডান্টেস ইউলিসিস ছিল মেডিয়েভাল ট্র্যাজিক ফিগার এই কারণেই যে হিউম্যান বাউন্ডারিকে ক্রস করার জন্য তাকে পানিশমেন্ট পেতে হয়েছিল, অর্থাৎ ইউলিসিস সহ তার যে নাবিক মেরিনার সবাই মারা গিয়েছিল। তো সেই জন্য মেন গোল কী ছিল? টু সিক নলেজ বিয়ন্ড হিউম্যান লিমিটস, নলেজ সংগ্রহ করাই মানুষের চিন্তাভাবনার মানুষের চিন্তাভাবনার বাইরের ভাবনা চিন্তাকে জানা, এটাই ছিল তার গোল বা লক্ষ্য। যার জন্য কিন্তু ইউলিসিসকে হেলে গিয়ে পানিশ পেতে হয়েছিল, কারণ কি হিউম্যান বাউন্ডারিকে ওভারস্টেপ করেছিল, অর্থাৎ অতিক্রম করেছিল, যার জন্য। এবার আমাদের শুরু হচ্ছে যে টেনিসনের যে ইউলিসিস সেটা কেমন ছিল? টেনিসনের ইউলিসিস অফকোর্স ভিক্টোরিয়ান হিরো, আর ভিক্টোরিয়ান হিরোদের স্পিরিট কেমন ছিল, তাদের মানসিকতা কেমন ছিল আমরা তো দেখতেই পাচ্ছি। গোল কী ছিল টেনিসনের ইউলিসিসের? টু কিপ সিকিং পারপাস থ্রু এক্সপ্লোরেশন ইভেন ইন ওল্ড এজ। টু কিপ সিকিং পারপাস থ্রু এক্সপ্লোরেশনের মাধ্যমে কোনো কিছু খোঁজা, এটাই ছিল জীবনের গোল বা লক্ষ্য, ইভেন ইন ওল্ড এজ, এমনকি বৃদ্ধ বয়সেও। এখানে কি আইডিয়া হচ্ছে টেনিসনের ইউলিসিসের কি আইডিয়া হচ্ছে? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এটাই আমার মনে হয় ইউলিসিস কবিতার অন্যতম বা সেরা একটা লাইন। এই লাইনটা আমারও ভীষণ ভালো লাগে, যার অর্থ আমি এখন বলবো না,
তোমরা যখন পোয়েমটা পড়বে সেখানে পাবে। হিরোইজম লাইস ইন দ্য কন্টিনিউয়াস পারসুইট অফ মিনিং। আর ইউলিসিসের টেনিশনের ইউলিসিসের হিরোইজমটা কোথায় আছে? কন্টিনিউয়াস পারসুইট অফ মিনিং, অর্থাৎ তিনি অজানা জগৎকে তিনি জানার জন্য বেরিয়ে পড়বেন, অর্থাৎ জীবনে যেটুকু সময় আছে তিনি সেটাকে কাজে লাগাবেন। তো এই ছিল ব্যাকগ্রাউন্ডের গল্প। আর টেনিশনের ইউলিসিস, হোমার্সের ওডিসিস এর কী মানসিকতা বা টেনিশনের কী, এদের গোল কী ছিল, এদের মধ্যে তফাৎটা কী আমরা এখানে পেয়ে গেলাম। এবার শুরু করি কবিতা। ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। একটা অলস রাজার কাছে এটা বেশি লাভজনক নয়, অর্থাৎ খুবই কম লাভজনক। বাই দিস স্টিল হার্ট, এই শান্ত চুলের পাশে, স্টিল মানে শান্ত, হার্ট মানে চুল্লি, এই শান্ত চুলের পাশে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, এই অনর্বর পাহাড়ের মাঝে, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, এক বৃদ্ধ বইয়ের সাথে বাধা পড়ে বা আটকে পড়ে, আই মেট, আমি পরিমাপ করি, অ্যান্ড ডোল, বিতরণ করি, আনইকুয়াল লস, অসম আইন, আনটু আ স্যাভেজ রেস, একটা বর্বজাতির প্রতি বা বর্বজাতির জন্য। দ্যাট হোর্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিট অ্যান্ড নট নো মি, যারা শুধু সঞ্চয় করে, ঘুমায় এবং খায়, এবং তারা এমনকি আমাকে চেনেও না, আমি যে তাদের রাজা বা আমি যে একটা লেজেন্ডারি ফিগার, আমাকে তারা চেনেই না। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারি না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনকে, অর্থাৎ জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি উপভোগ করব। এখানে ইউলিসিস নিজেকে এক ড্রাঙ্কারের সাথে কম্পেয়ার করেছেন। এখানে দেখো লিজ মানে কি? তলানি, অর্থাৎ ওয়াইনের কাপে দেখবে তলানিতে সামথিং থাকে, মানে শেষ বিন্দু, সেটাকে বলা হয়েছে। এখানে এটা একটা মেটাফরিক এক্সপ্রেশন। ইউলিসিস যেটা বলতে চেয়েছেন যে এই বৃদ্ধ বয়সে যেটুকু আমার হাতে এখনও সময় আছে সেটা কিন্তু অনেকটাই, আর আমি সেটাকে আর কোনো রকমভাবে নষ্ট করতে চাই না, আমি পুরোপুরি সেটাকে ফুললি কাজে লাগাতে চাই, অর্থাৎ আমি এনজয় করতে চাই বাকি সময়টাও। অল টাইমস আই হ্যাভ এনজয় গ্রেটলি, সবসময় আমি ভীষণভাবে আনন্দ করেছি বা উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আবার অনেক কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তাদের সাথে যারা আমায় ভালোবেসেছিল। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তাদের সাথে যারা আমাকে ভালোবেসেছে। অ্যান্ড অ্যালোন, এবং একাই। অনশোর, উপকূলে। অ্যান্ড ওয়েন থ্রু স্কার্ডিং ড্রিপস দ্য রেইনি হাই ডেজ ভেক্স দ্য ডিম সি। এখানে আমরা মিনিংগুলো একটা জেনে নেব। এখানে ধরো এখানে থ্রু যেটা আছে, তারপরে যে ওয়ার্ডটা স্কার্ডিং, স্কার্ডিংয়ের অর্থ হচ্ছে সরে যাওয়া। ড্রিপস ড্রিপ মানে হচ্ছে ভাসমান মেঘ বা মেঘ রাশি। আর হাইডেস হচ্ছে এ গ্রুপ অফ 7 স্টার্স, সাধারণত রাত্রিবেলা আকাশে দেখা যায়। এটা কি করে? প্রেডিক্ট করে, হাইডেস ইন্ডিকেট করে যে যখনই আকাশে এই 7 স্টার্স, গ্রুপ অফ 7 স্টার্স বা তারকাপুঞ্জ যখন আকাশে দেখা যাবে, এটা ইঙ্গিত করে যে খুব শিগগির সমুদ্রে ঝড় উঠতে চলেছে, তেমনটা ইঙ্গিত করে। তো পুরো মিনিংটা যদি আমরা, আর এখানে একটা মিনিং দেওয়া আছে, ভেক্স মানে উত্তাল করা, আর ডিম মানে আবছা বা শান্ত। আমরা এখানে মিনিংটা পুরোপুরি লাইনটা গুছিয়ে আমরা মিনিংটা এইভাবে আমরা নেব যে যখন তারকাপুঞ্জ দ্রুত সরে গিয়ে যখন দ্রুত সরে যাওয়া মেঘ রাশির মধ্য দিয়ে বা ভাসমান মেঘের মধ্য দিয়ে ব্রেস্টে ভেজে হাইডেস ভেক্স দ্য ডিম সি, যখন এই আবছা বা অন্ধকার সমুদ্রকে যখন উত্তাল করে। আই এম বিকাম এ নেম, আমি একটা নামে পরিণত হয়েছি, অর্থাৎ আমি একটা লেজেন্ডারি ফিগারে পরিণত হয়েছি।
ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, কারণ আমি সবসময় একটি ক্ষুধার্ত হৃদয় নিয়ে আমি ঘুরে বেড়াই, রোমিং করি, ঘুরে বেড়াই। এখানে ক্ষুধার্ত বলতে কিসের প্রতি ক্ষুধার্ত? হাংরি ফর নলেজ or thirst for knowledge. Much have I seen and known, আমি অনেক দেখেছি এবং ঘুরেছি। Cities of men and manners, মানুষের তৈরি করা শহর এবং তাদের আচার আচরণ। Climates, জলবায়ু। Councils, তাদের সভা পরিষদ। Governments, সরকার। Myself not least, নিজেকেও কম নয়। But honored of them all, কিন্তু সবার দ্বারাই আমি সম্মানিত হয়েছি, অর্থাৎ সবাই আমাকে সম্মান করেছে। And drunk delight of the battle with my peers, far on the ringing plains of the windy Troy. আর শুধু তাই নয়, আমি যুদ্ধক্ষেত্রে অর্থাৎ ব্যাটেলফিল্ডের যে আনন্দ, সেটা আমি পুরোপুরিভাবে উপভোগ করেছি, পান করেছি। কার সাথে? উইথ মাই পিয়ার্স, আমার সহযোদ্ধাদের সাথে, আমার সঙ্গীদের সাথে, আমার বন্ধুদের সাথে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স, সেই ঝঙ্কারপূর্ণ সমতলে। অফ উইন্ডি ট্রয়, সেই বায়ুময় ট্রয়ের প্রাঙ্গণে। আমরা পুরো লাইনটা যদি এভাবে বলি তাহলে বলবে, সেই ঝঙ্কারপূর্ণ বায়ুময় ট্রয়ের প্রান্তরে বা প্রাঙ্গণে আমি আমার সহযোদ্ধাদের সাথে এই যুদ্ধের আস্বাদন আমি পুরোপুরিভাবে পান করেছি, অর্থাৎ ভীষণভাবে আনন্দ করেছি। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, অর্থাৎ আমি যা কিছু পেয়েছি আমি তারই একটা অংশ। Yet all experience is an arch where through glimpse that untravelled world to whose margin fades forever and forever when I move. Yet all experience is an arch, তারপরেও যেন সমস্ত অভিজ্ঞতাগুলো যেন মনে হয় একটা খিলান। where through, যার মধ্য দিয়ে, glimpse, চকচক করছে বা করে। এখানে চকচক করছে বা করার চেয়ে পরিবর্তে আমরা নেব হাতছানিতে ডাকা, হাতছানিতে ডাকছে। কী ডাকছে? দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড, সেই না ঘোরা না দেখা জগৎ। হুজ মার্জিন ফেডস, যার প্রান্তগুলি বিলীন হয়ে যায় ফর এভার অ্যান্ড ফর এভার, চিরকালের জন্য। ওয়েন আই মুভ, যখনই আমি এগিয়ে যাই। অর্থাৎ বলতে চাইছে এখানে ইউলিসিস, যখনই আমি এগিয়ে যাই না দেখার, অর্থাৎ না দেখার জগতে, না ঘোরার জগতে, যতটা এগিয়ে যাই ততই দেখি সামনের দিকটা ততটাই কি বিলীন হয়ে যায়, অর্থাৎ যেন শেষ হয় না তার এই ট্রাভেলটা। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আশা করি তোমাদের এটা কোনো না কোনোভাবে কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ। আর পরের পার্টে নিয়ে আসছি আমি এই কবিতার যে বাকি অংশটা, সেটা।